পড়া হচ্ছিল পেপার 1 থেকে যে পার্টটা বাকি রয়েছে ব্যাপ্তি এবং হেত্যাভাস, ওইটা হলেই আমাদের পুরো ইউনিটটা কমপ্লিট হয়ে যাবে। আমরা ব্যাপ্তি দিয়ে শুরু করব। তো স্ক্রিন শেয়ার করছি, জাস্ট এক মিনিট। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। রয়েছে আমাদের ব্যাপ্তি, অর্থাৎ ভেরিয়েবল ইনভেরিয়েবল রিলেশন। প্রথমে ব্যাপ্তি বিষয়টি কি জানবো? আমরা এর আগে অনুমান পড়েছি, যে অনুমানের ক্ষেত্রে দেখলাম যেখানে যে সমস্ত উদাহরণের কথা বলা হচ্ছে পঞ্চবয়বী ন্যায়ের ক্ষেত্রে, সেখানে দুটো যে ইউনিভার্সাল যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে, সেখানে একটা হেতু এবং সাধ্যের মধ্যে একটা সম্বন্ধের কথা বলা হচ্ছে, ধোঁয়ার সাথে আগুনের যে সম্বন্ধের কথা। এখন ব্যাপ্তিকে সাধারণভাবে মানে ভারতীয় তর্কবিদ্যার ভাষায় বলতে গেলে বা ন্যায় দর্শনের ভাষায় বলতে গেলে, ব্যাপ্তি সম্বন্ধ কার কার মধ্যে রয়েছে, অর্থাৎ কোন সম্বন্ধ থেকে বলা যায় যে এই সম্বন্ধটি হচ্ছে ব্যাপ্তি সম্বন্ধ। দেখো, সাধারণভাবে যে হেতু এবং সাধ্যের মধ্যে যে সম্বন্ধটা রয়েছে, এই সম্বন্ধটা কিন্তু নিয়ত সম্বন্ধ। এই সম্বন্ধটা কিন্তু অব্যভিচারী সম্বন্ধ। শুধু তাই নয়, এই সম্বন্ধটা কিন্তু আমরা বলতে পারি অনৌপাধিক সহচার সম্বন্ধ। এখন ফিলোসফির স্টুডেন্টরা বুঝবে যে অন্নং ভট্টের তর্ক সংগ্রহ বই রয়েছে। অন্নং ভট্ট তার তর্ক সংগ্রহে ব্যাপ্তি যে সংজ্ঞা প্রসঙ্গে বলেছেন যে ইয়াত্র ধূমা তত্র বহ্নি, বহ্নি না অগ্নি কিছু একটা আছে, ইতি সাহচার্য নিয়মা ব্যাপ্তি। মানে তিনি বলতে চাইছেন যে যেখানে যেখানেই ধোঁয়া মানে ধূম, আমরা ধূম কথাটি প্রয়োগ করব ধোঁয়ার ক্ষেত্রে, আর আগুনের ক্ষেত্রে বহ্নি কথাটি প্রয়োগ করব। যেখানে যেখানেই ধূম, সেখানে সেখানেই বহ্নি। এই যে ধোঁয়ার সঙ্গে আগুনের একটা সাহচর্য সম্বন্ধ, সাহচর্য কথার মানে হচ্ছে একই সঙ্গে অবস্থান করে, সহ অবস্থান। এই যে সাহচর্য সম্বন্ধ, এই নিয়মটাই হচ্ছে ব্যাপ্তি। তার মানে কি জানলাম? হেতু এবং সাধ্যের মধ্যে বলেছি সম্বন্ধ। হেতুটা কোনটা? হেতু হচ্ছে ধোঁয়া বা ধূম। সাধ্য কোনটা? সাধ্য হচ্ছে বহ্নি। এখন এই ধূম এবং বহ্নি একসঙ্গে অবস্থান করে, একসঙ্গে অবস্থান করে। ধূম এবং বহ্নির মধ্যে শুধু যে সাহচর্য সম্বন্ধ আছে তা নয়, আমি বলেছি অব্যভিচারী সম্বন্ধও থাকে। অর্থাৎ ধোঁয়া আছে কিন্তু আগুন নেই, এই ব্যাপারটা কিন্তু হতে পারে না। ওই জন্য এটাকে অব্যভিচারী সম্বন্ধ বলা হয়। আবার ধোঁয়া এবং আগুনের মধ্যে মানে থাকা বা না থাকার মধ্যে কোনো শর্ত থাকে না, সেখানে কোনো শর্তের উপর ডিপেন্ডেন্ট নয়। ওই জন্য অনৌপাধিক বলা হয়। উপাধি থেকে অনৌপাধিক। উপাধি মানে শর্ত।
কোন রকম নির্ভর নয়, শর্তহীন ভাবেই তারা বিদ্যমান। তাহলে এই ব্যাপক অর্থে ব্যাপ্তি হলেও বোঝায় যে দুটি বিষয়ের মধ্যে নিয়ত সাহচর্যের সম্বন্ধই হচ্ছে ব্যাপ্তি, ইনভেরিয়েবল রিলেশন। ব্যাপ্তি is an important factor in attaining inferential knowledge. খুব আমরা দেখলাম, আমরা যেমন অনুমানের ক্ষেত্রে দেখলাম, অনুমানের ক্ষেত্রে ব্যাপ্তি জ্ঞান কিন্তু খুব ইম্পর্টেন্ট। ব্যাপ্তি জ্ঞানটা যদি আমাদের না থাকে, ব্যাপ্তি জ্ঞানের সম্বন্ধ, ব্যাপ্তির যে সম্বন্ধটা হেতু শব্দের, এই জ্ঞান যদি না থাকে, আমরা অনুমান করতে সচেষ্ট হব না, অনুমান করতে অসুবিধা হবে আমাদের। The nature of an inference cannot be known without the knowledge of the nature of ব্যাপ্তি or invariable concomitance. কাজেই আমরা দেখলাম যে ব্যাপ্তি মূলত কার কার মধ্যে সম্বন্ধ থাকে? হেতুপদ এবং সাধ্যের মধ্যে। এই ব্যাপ্তি কিন্তু দু রকমের হতে পারে। কি কি সম্বন্ধ? সমব্যাপ্তি এবং বিষমব্যাপ্তি। এখন সমব্যাপ্তি ব্যাপারটা কিরকম, যেটাকে অন্যই ব্যাপ্তিও বলা হয়, যে দুটো পদের ব্যাপ্তিকে একসঙ্গে সমব্যাপ্তি বলা হয়। অর্থাৎ যেটা ব্যাপক হচ্ছে আর যেটা ব্যাপ্য হচ্ছে, ব্যাপ্তি মানে তো সেই ব্যাপকতা থাকে, ব্যাপ্যতা থাকে, তাদের বিস্তৃতি এক্সটেনশনটা সমান থাকে। মানে যেমন ধরো যে আমরা এটা জানি যে যার উৎপত্তি আছে তার বিনাশও আছে, এটা আমরা জানি। তাহলে এই যে উৎপত্তি হওয়া এবং বিনাশ হওয়া দুটোর বিস্তৃতি যদি সমান হয়, তাহলেই সেটা হচ্ছে সমব্যাপ্তি। তাই আমরা বলতে পারি উৎপত্তিশীল এবং বিনাশশীল দুটোই হচ্ছে সমব্যাপ্তি বিশিষ্ট, অন্যই ব্যাপ্তি। এটা আর এক ধরনের ব্যাপ্তি হয়, সেটা হচ্ছে ব্যতিরেকী, মানে যেটাকে আমরা বিষম ব্যাপ্তি বলে থাকি। কি সেটা? যে দুটো অসম ব্যাপক পদের যে ব্যাপ্তি, সেই দুটো অসম ব্যাপক ব্যাপ্তির সম্বন্ধকে বলা হয় অসম ব্যাপ্তি। যেমন মানে একটু আগে সমব্যাপ্তির ক্ষেত্রে বললাম যে দুটো বিষয়ের বিস্তৃতি সমান হয়, কিন্তু অসমব্যাপ্তির ক্ষেত্রে দুটি পদের বিস্তৃতিটা সমান হয় না। কিরকম ব্যাপারটা? আমি আগুন এবং ধোঁয়ার ক্ষেত্রেই বলি যে যেখানে ধূম আছে সেখানে বহ্নি আছে। অসমব্যাপ্তির ক্ষেত্রে ধূম এবং বহ্নির বিস্তৃতিটা সমান নয়। মানে ধূম থাকলেই বহ্নি থাকবে, এরকমটা আমরা যখন দেখতে পাই না, তখনই সেখানে এই অসমব্যাপ্তি ঘটে। দেখো আমরা এইটা জানি যে ধূম থাকলে বহ্নি থাকবে, কিন্তু যদি এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায় যে যেখানে বহ্নি নেই, সেখানে সবসময় ধূম নাও থাকতে পারে, তার কি হয়ে গেল? তাহলে সেখানে কিন্তু বহ্নির বিস্তৃতি কিন্তু ধূমের চেয়ে ব্যাপক। অর্থাৎ দুটি পদের ব্যাপকতা এখানে ভিন্নতা দেখা দিচ্ছে। এই ভিন্নতা দেখা দিচ্ছে বলেই কিন্তু দুটি পদের ব্যাপ্তি সম্বন্ধটা কিন্তু অসম ব্যাপ্তি। এই হচ্ছে দুটি পদের ব্যাপার। এখন আমরা মূলত ওই নৈয়ায়িকদের কথাই বলি, ন্যায় ফিলোসফার যারা, যে তোমার ওনারা এই ব্যাপ্তির বিষয়টা নিয়ে খুব বলেছেন যে ব্যাপ্তি আমরা কিভাবে পেতে পারি, ব্যাপ্তি নির্ণয়টা হয় কিভাবে। এখন ব্যাপ্তি আছে বুঝবে কিভাবে? দেখবে যে ওই যে মিল প্রত্যক্ষ করে, অন্যয় আর কি, দুটি বস্তুর মধ্যে যখন দেখবে একটি থাকলে আরেকটি বস্তুকে যখন লক্ষ্য করা যায়, তখনই সেই দুটি বিষয়ের মধ্যে
যে মিল দেখতে পাওয়া যায়, অন্যই পাওয়া যায়, তখনই বোঝা যায় যে হ্যাঁ, এইভাবে আমরা ব্যাপ্তি নির্ণয় করতে পারছি। যেমন এই ধূম এবং অগ্নির ক্ষেত্রে। যেখানে ধোঁয়া সেখানে বহ্নি। এই যে একটা অন্যয় পাচ্ছি আমরা, তখনই বোঝা যায় যে হ্যাঁ, এখানে ব্যাপ্তি আছে। শুধু কি অন্যয়ের মাধ্যমে আমরা ব্যাপ্তি পেতে পারি? আমরা কিন্তু ব্যতিরেকের মাধ্যমেও ব্যাপ্তি পেতে পারি। যেমন ২ টি বস্তুর মধ্যে একটি ধরো নেই, ২ টি পাশাপাশি বস্তু, ওই যে ধূম এবং অগ্নির কথাই বলছি। ২ টি বস্তু, একটি যদি না থাকে তাহলে দেখা যাবে অপরটিও কিন্তু থাকবে না। অপরটির অস্তিত্বও কিন্তু সেখানে পাওয়া যাবে না। মানে যেখানে আগুন নেই সেখানে ধোঁয়া নেই। এই যে ২ টি বস্তুর যে একসঙ্গে যে অনুপস্থিতির ব্যাপারটা, এইটাই হচ্ছে আ ব্যাপ্তি। এখানেই বুঝিয়ে দেয় যে হ্যাঁ, তার মানে ২ টি বিষয়ের মধ্যে ব্যাপ্তি সম্বন্ধ আছে। এইটা নেই অথচ এইটাও নেই। তার মানে এটা থাকলে নিশ্চয়ই এটা থাকতো। এইটাই হচ্ছে ব্যাপ্তি সম্বন্ধ। এভাবে ব্যাপ্তি আমরা নির্ণয় করতে পারি। এখন আরেকটি যে বিষয়, যে ব্যাপ্তি আ বোঝা যায় আরেকটি বিষয়, সেটা হচ্ছে ব্যাপ্তি চারাগ্রহ বলে একটা টার্ম আছে। যেখানে দেখা যায় যে আ আ মানে এখানে যে বোঝা যাচ্ছে যে যখন কোনো আমরা বিপরীত দৃষ্টান্তটা প্রত্যক্ষ করছি না। এই যে ধরো একটু আগে অন্য এবং ব্যতিরেকের কথা বললাম। অন্য এবং ব্যতিরেকের দ্বারা ২ টি বস্তুর মধ্যে যে নিয়ত সহচার সম্বন্ধ আছে সেটা আমরা জানি। কিন্তু সেক্ষেত্রে এমন কোনো ব্যভিচার হবে না। ব্যভিচার মানে হচ্ছে যেটা মানে আমাদের দৃষ্টি, দর্শন, দেখা। যে সেখানে একটি বস্তু আছে অথচ অন্য বস্তুটি অনুপস্থিত আছে। মানে বোঝা যাচ্ছে যে ২ টি বস্তুর মধ্যে একটি আছে অথচ অপরটি নেই। এমন কোনো দৃষ্টান্ত দেখা যায় না। যেমন ধোঁয়া আছে অথচ বহ্নি নেই। এমন কোনো দৃষ্টান্ত আমরা দেখতে পাই না। একেই বলা হচ্ছে এই ব্যভিচার আগ্রহ। মানে ব্যভিচার মানে হচ্ছে বিপরীত দৃষ্টান্ত। ব্যভিচার মানে হচ্ছে বিপরীত দৃষ্টান্ত যেটাকে বলা হয়। আর আগ্রহ হচ্ছে কি বলবো? না দেখা আরকি। তাহলে এখান থেকে আমরা ভাবতে পারছি যে ধোঁয়া এবং বহ্নির ব্যাপ্তি সম্বন্ধ আছে। কিন্তু এই সম্বন্ধ কিন্তু সেটা কি অনৌপাধিক হচ্ছে? নাকি উপাধিযুক্ত হচ্ছে? মানে শর্তযুক্ত হচ্ছে নাকি শর্তহীন হচ্ছে? সেটাও কিন্তু আমাদের জানা দরকার। উপাধিযুক্ত। উপাধিযুক্ত মানে হচ্ছে, উপাধির কথার অর্থ হচ্ছে শর্ত। আর একটা একটা আরেকটা শর্ত দেওয়া থাকে যে ব্যাপ্তি নির্ণয়ের ক্ষেত্রে নিরাশ বলে একটা কথা আছে, যেটাকে অপসারণ বলা হয়। ন ব্যাপ্তি সম্বন্ধ হচ্ছে শর্তহীন সম্বন্ধ। আমাদের আমরা যে সমস্ত বিষয় দুটি দেখছি, এই বিষয় দুটির মধ্যে শর্ত আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আরেক রকমের দর্শন প্রয়োজন হয়, যেটাকে ভূয় দর্শন বলা হয়। অর্থাৎ ভূয় দর্শন হচ্ছে যে একটির উপস্থিতিতে আরেকটি উপস্থিত আছে, আবার একটির অনুপস্থিতিতে আরেকটির অনুপস্থিতি আছে। এই যে সম্বন্ধ, এই সম্বন্ধকে দেখার নামই হচ্ছে ভূয় দর্শন। যদি আমরা বারবার দেখি যে ধূম থাকলেই বহ্নি থাকে, আবার বহ্নি না থাকলে ধূম থাকে না, তখন কিন্তু আমরা বলতে পারি যে ধূম এবং বহ্নির যে সম্পর্ক সেটা কিন্তু শর্তহীন সম্বন্ধ। এইভাবেই কিন্তু আমরা ব্যাপ্তি পেতে পারি। ২ টি বিষয়ের মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধ আছে সেটা আমরা জানতে পারি। আর ব্যাপ্তি আমরা কিভাবে জানতে পারি? যে ব্যাপ্তি কিন্তু খুব ইম্পোর্টেন্ট অনুমানের ক্ষেত্রে। দেখো, ব্যক্তি সম্বন্ধ প্রতিষ্ঠার জন্য কিন্তু আ নৈয়ায়িকরা আরেকটি তর্কর সাহায্য নিয়েছেন, ডিবেট। তর্ক কি? এটা এমনই একটা প্রসেস, এমনই একটা পদ্ধতি যেটার দ্বারা মূল যে প্রতিপাদ্য বিষয়টি, তার বিরুদ্ধ বচনকে আমরা অসত্য প্রমাণ করলেই আমরা ওই বচনটির সত্যটা পেয়ে যাব। যেমন ইনডিরেক্ট প্রুফ। ওয়েস্টার্ন লজিকের ক্ষেত্রে দেখবে সিপি-আইপি আছে, ইনডিরেক্ট প্রুফ। তারপরে আ এ ইনভ্যালিডিটি প্রমাণ।
আ আ যুক্তির অবৈধতার প্রমাণ সুন্দরভাবে সেই শর্ট অ্যান্ড ট্রুথ টেবল মাধ্যমে ওটাকে নেগেটিভ করেই নেগেশন দিয়েই প্রমাণ করে দিচ্ছে। ঠিক এখানেও ঠিক তাই। মূল বচনটিকে আমরা যদি আ আ মূল বচনের বিরুদ্ধ বচনকে যদি আমরা মিথ্যে প্রমাণ করে দিতে পারি, তখনই কিন্তু ব্যাপ্তি সম্বন্ধ আছে আমরা বলতে পারি। সাপোজ ধরো যে সকল ধূমবান বস্তু হয় পণ্যিমান। এটা যদি আমরা বলি, all smoky things are fairy। এখন এই বচনটি যদি সত্য না হয়, যদি আমরা ধরেই নিই যে এই বচনটি সত্য নয়। সকল ধূমবান বস্তুই হচ্ছে বহ্নিমান কথাটি সত্য নয় আমি ধরে নিলাম। তাহলে এর বিরুদ্ধ বচনটা কি হবে? এর বিরুদ্ধ বচনটি হচ্ছে কোনো ধূমবান বস্তু নয় বহ্নিমান বস্তু। তাহলে বিরুদ্ধ বচনটা তাহলে সত্যি হবে যদি মূল বচনটি মিথ্যে হয়। এখন যদি তাই হয় তাহলে বহ্নি ছাড়াও ধূম উৎপন্ন হবে এ কথা আমাদের মেনে নিতে হবে। কিন্তু বহ্নি ছাড়াও যে ধূম উৎপন্ন হয় এই ব্যাপারটা কিন্তু আমরা কেউই স্বীকার করব না। বহ্নি ছাড়া ধূম কিন্তু কখনোই উৎপন্ন হতে পারে না। এটা একদম বিরোধী মতবাদ। এটা একদম সর্বজন অস্বীকৃত মতবাদ। তাই যদি বহ্নি ছাড়া ধূম উৎপন্ন হয়, তাহলে তার এরকমটা বলতে পারি যে তাৎপর্যটা এরকমই হচ্ছে যে কারণ ছাড়া কার্য উৎপন্ন হয়ে গেল। কিন্তু কারণ ছাড়া কার্য কি ঘটতে পারে? কারণ ছাড়া কখনোই কার্য ঘটতে পারে না। এই যে বক্তব্য, এটাই কিন্তু গ্রহণযোগ্য বক্তব্য নয়। কাজেই এই যে বচনটিকে আমরা বিরোধী করলাম, সেই বিরোধী বচনটি কিন্তু মিথ্যা প্রমাণ হয়ে গেল। তাহলে তার যে আবার বিরুদ্ধ বচন অর্থাৎ মূল বচনটি যে সকল ধূমবান বস্তু হয় বহ্নিমান, এটা কিন্তু সর্বজন স্বীকৃত বলে সর্বজন সত্য বলে স্বীকৃত হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ব্যাপ্তি, ব্যাপ্তি নির্ণয় আমরা করতে পারি। ঠিক আছে? ব্যাপ্তি বোঝা গেল? এবার হেত্তা বসে ঢুকবো। স্যার হ্যালো, হ্যাঁ, বলছি স্যার অন্যয় আর ব্যতিরেক কি দুটোই কি সমব্যাপ্তি? অন্য এবং ব্যতিরেকী? হ্যাঁ, দুটোই সমব্যাপ্তি কি? মানে এখানে ক্লিয়ারলি বলা হয় না, সমব্যাপ্তি আর বিষমব্যাপ্তির কথা বলা হয়েছে না? হ্যাঁ, সেটা মানে অন্যয় আর ব্যতিরেকের কথা যেটা বলা হলো সেটা কি দুটোই সমব্যাপ্তি নাকি অন্যয়কে সমব্যাপ্তি বলা হয়েছে আর বিষমব্যাপ্তিকে ব্যতিরেকীকে বিষমব্যাপ্তি বলা হয়েছে? এটা কিছু বুঝতে পারছি না স্যার। সমব্যাপ্তির বিষয় সমব্যাপ্তি হচ্ছে যেটা যেখানে ব্যাপ্য আর ব্যাপকের বিস্তৃতি সমান। আচ্ছা এখানে একটু আমার এটা ভুল লেখা হয়েছে। বিস্তৃতিটা সমান আর বিষমব্যাপ্তি হচ্ছে বিস্তৃতি যেখানে সমান নয়। না এটা লেখাটা ভুল হয়েছে। তুমি ঠিক ধরেছ। এটা বিষমব্যাপ্তি হবে না। ব্যতিরেকী দেখেও আমরা ওইটা দেখতে পাই। ঠিক তাহলে আছে? তাহলে অন্যয় আর ব্যতিরেকী মানে অন্যয়টা হচ্ছে সমব্যাপ্তি আর বিষমব্যাপ্তিটা ব্যতিরেকী। না, এখানে ব্যাপার সমব্যাপ্তি, বিষমব্যাপ্তি ব্যাপারটা হচ্ছে আলাদা। সমব্যাপ্তি হচ্ছে যেখানে আমরা দুটি বিষয়ের মধ্যে ওই বিস্তৃতির ব্যাপারটা দেখছি। আর বিষমব্যাপ্তি হচ্ছে যেখানে আমরা বিস্তৃতিটা সমান নয়। এখানে হ্যাঁ স্যার, ব্র্যাকেটিংটা ভুল হয়েছে। হ্যাঁ ব্র্যাকেটিংটা ভুল হয়েছে। স্যার ঠিক ওটা আছে? বুঝতে পেরেছি। কিন্তু ওই সমব্যাপ্তি যেটা বলা হচ্ছে যে যেখানে, যেখানে ধূম সেখানে, সেখানে বহ্নি সেটা হুম, অন্যয়, অন্যয় হুম, হুম। সম্বন্ধযুক্ত। আর ব্যতিরেকী যেখানে বলা হয়েছে যে যেখানে, যেখানে ধূমের ধূম নেই অভাব সেখানে বহ্নি নেই। বহ্নি নেই। হ্যাঁ, হুম, সেটা, সেটা বলা হয়েছে। হুম, আ এক্ষেত্রে এইখানে তো সমব্যাপ্তি হুম, দুটোই, হুম, হুম, দুটোই হুম। কি ঠিক, সমব্যাপ্তি মানে ঠিক, সেটা ঠিক। বলছিলাম। না, এখানে ওই ব্যতিরেকী ব্যক্তিতে যে বিষম ব্যক্তি দেওয়া হয়েছে সেটা ভুল। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেটা ভুল। তোমরা এখনো এটা পাওনি হাতে। এটা কারেকশন করেই দেওয়া হবে। ঠিক আছে? বেশ ব্যক্তি হলো ব্যক্তি নিয়ে আরো কারো কিছু প্রশ্ন থাকলে বলো? স্যার বলছি এখানে বলা হয়েছে না শর্তহীন সম্বন্ধ। হুম। তা আমরা যেখানে বহ্নি মানে ধূম দেখবো সেখানে তো শর্তযুক্তই থাকবে। মানে আর্দ্র ইন্ধন না থাকলে তো সেখানে ধূম উৎপন্ন হতে পারে না। তাহলে হ্যাঁ, কিন্তু শর্ত কোথায় থাকছে? তুমি এখানে শর্ত কেন থাকছে? শর্ত থাকার কথা নেই তো। কারণ এটা তো পুরোটাই শর্ত থাকবে কখন? যখন তোমার
মানে যেখানে যেখানে ধুম সেখানে সেখানে বন্যি, এটা ইউনিভার্সালি ট্রুথ। আচ্ছা। হুম, যদি রাম আসে তবেই শ্যাম যাবে, এটা ইউনিভার্সালি ট্রুথ। হুম, কোথায় হুম। শর্ত আছে, রাম এলে তবেই শ্যাম যাবে, নইলে যাবে না। সকল মানুষ হয় মরণশীল, এখানে শর্ত কোথায়? স্যার আমি বলতে চাইছি যেখানে ধুম থাকবে, ধুমটা তো উপাধিযুক্ত। কেননা ধুম তো এমনি, এমনি থাকতে পারে না। যেখানে আ ভেজা কাঠ থাকবে সেখানেই ধুম থাকবে। যেখানে সেটা বন্যি সেখানে ধুম, বা যেখানে ধুম সেখানে বন্যি। আচ্ছা স্যার। ঠিক আছে? ওই তো একটু আগেও তো দেখানো হলো যে ওই তোমার এমন বিপরীত দৃষ্টান্ত যেখানে বন্যি আছে অথচ ধোঁয়া নেই। যেটা হচ্ছে এখন ওই উম কি জানো এক্সাম্পলটা? আ ওই যে তপ্ত লৌহপিণ্ড যেটা। তপ্ত লৌহপিণ্ড, হ্যাঁ। হ্যাঁ, ওখানে বহ্নি আছে, ধুম নেই। হুম। ওখানে ধুম থাকবে না তো। কারণ এখানে তো উপাধি তপ্ত শূন্য। লৌহপিণ্ড, ঠিক, ঠিক। হ্যাঁ, ওখানে তো উপাধি শূন্য। এখানে ধুম থাকবে না তো স্যার। হ্যাঁ। আর যেখানে হচ্ছে সেই আর্দ্র ইন্ধন থাকবে সেখানে ধুম অবশ্যই থাকবে। এখানে এই সম্বন্ধে ব্যাপ্তি সম্বন্ধ আ মানে থাকবে না আরকি। ব্যাপ্তি সম্বন্ধ আছে বলে সেটা গণ্য করা হয়। কারণ এখানে আর্দ্র ইন্ধন যোগরূপ উপাধিযুক্ত, সেখানে হুম। থাকছে না। ওইজন্য বন্যি যেখানে সেখানেই ধুম থাকে, এই ব্যাপারটা বলা হয়। ঠিক স্যার আছে? ব্যতিরেকির ক্ষেত্রে তো এটা বলা হয় না যে যেখানে, যেখানে বহ্নির অভাব সেখানে, সেখানে ধুমের অভাব। এটা বলা হয় না? ওই অভাব মানেই তো নেই। এটাই তো হ্যাঁ স্যার, বলা মানে হলো। সাধ্যের অভাবটা আগে আসছে তো। আমরা হ্যাঁ, যেরকম হ্যাঁ, মানে ব্যতিরেকির ক্ষেত্রে। আর অন্যয়ের ক্ষেত্রে তো আমরা হেতুটাকে আগে ব্যবহার হ্যাঁ, করি। হ্যাঁ, হেতুর হ্যাঁ, উপরে হ্যাঁ। হ্যাঁ, ঠিক, ঠিক। সেটা। হ্যাঁ, আর ব্যতিরেকির ক্ষেত্রে আমরা সাধ্যটাকে আগে আনি। মানে যেখানে, যেখানে যেখানে, যেখানে নেই বহ্নির বন্যি অভাব ধুম। সেখানে, সেখানে ধুমের অভাব। তাই তো স্যার? ঠিক, ঠিক, নাকি? ঠিক, ঠিক। হ্যাঁ, ঠিক আছে স্যার। হুম। আর কারো কিছু ক্লিয়ারেন্স এর ব্যাপার আছে? ঠিক আছে, এবার হেত্যাভ্যাসে ঢুকি। দেখো, হেত্যাভ্যাস হচ্ছে কথাটিকে বাংলায় আমরা হেতুর আভাস কথাটি পাই। হেতুর আভাস। আ একটু ওয়েস্টার্ন লজিক কন্ট্রাস্টে ব্যাপারটা দেখায় যে হেত্যাভ্যাস ব্যাপারটা কি? দেখবে যে ওয়েস্টার্ন লজিকে বা পাশ্চাত্য যুক্তিবিদ্যায় দেখবে যে আমরা এখানেও কিন্তু এই অনুমানের ক্ষেত্রে আমরা যখন অনুমান করলাম, এই ইন্ডিয়ান লজিকে অনুমান করছি, সেখানেও এই হেতুপদ, সাধ্যপদ, পক্ষপদ এইগুলো পাচ্ছি। আবার ওয়েস্টার্ন লজিকেও দেখবে সাধ্যপদ, পক্ষপদ, হেতুপদ এই পদের উল্লেখ আছে। এখন কিন্তু ওয়েস্টার্ন লজিকে মূলত ন্যায়ের ক্ষেত্রে, নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে তার যে বচনগুলো আছে, সেই বচনগুলোর বস্তুগত সত্যতার উপর গুরুত্ব না দিয়ে কিন্তু সেখানে নিয়ম মাফিক আমরা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত ঠিকভাবে নিশ্চিত হচ্ছে কিনা সেদিকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই অনুযায়ী কিন্তু ন্যায়ের বৈধতা আমরা বিচার করছি বা করি সেখানে। সেখানে এমনটা কখনোই দাবি করা হয় না যে ন্যায়ের বা অনুমানের, অর্থাৎ ন্যায় অনুমানের শুদ্ধতা বা অশুদ্ধতার বিষয়টি হেতুর শুদ্ধতা বা অশুদ্ধতার দ্বারা নির্ধারিত হচ্ছে কিনা। ওখানেও হেতুপদ আছে, এখানেও কিন্তু হেতুপদ আছে। কিন্তু সেই ন্যায় যুক্তিতে হেতুর শুদ্ধতা বা অশুদ্ধতার বিষয়টি কিন্তু কখনোই নির্ধারণ করা হয় না। নিরপেক্ষ ন্যায়তে যেমন এই অব্যাপ্য হেতুদোষের কথা বলা হয়, অবৈধ সাধ্যদোষের কথা বলা হয়, অবৈধ পক্ষদোষেরও কথা বলা হয়, বিভিন্ন রকম দোষের কথা বলা হয়। তেমনি এই ভারতীয় বা এই মানে মানে ইন্ডিয়ান লজিকেও কিন্তু এরকম কিছু ইনফারেন্স এর কথা আমরা পাই। আকারগত সত্যতার উপর গুরুত্ব দেওয়ার জন্যই কিন্তু পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানে এমন কিছু ন্যায় আছে, যেই ন্যায়গুলি
বৈধ মনে হলেও ভারতীয় তর্কশাস্ত্র অনুযায়ী যদি আমরা সেটাকে বিচার করি, দেখব সেটা কিন্তু অবৈধ ন্যায়। এখন এই হেত্যাভ্যাস আলোচনা করলেই কিন্তু আমরা বুঝতে পারব। দেখো তাহলে দুটোর তফাৎটা দেখলে যে ভারত পাশ্চাত্য দর্শনের পাশ্চাত্য যুক্তিবিদ্যার হেতুপদ আর ৩ টি পদ, আর ভারতীয় যুক্তিবিদ্যার ৩ টি পদের তফাৎ। সেখানে শুধুমাত্র আকারগত সত্যতার উপর নির্ভর করে বা ঠিকভাবে নিশ্চিত হচ্ছে কিনা ন্যায়ের বৈধতার নিয়ম অনুযায়ী সেখানে একটি যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা হয়। কিন্তু ভারতীয় দর্শনে ব্যাপারটা একটু আলাদা। যে যুক্তিটি পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানে ন্যায়েতে বৈধ হয়ে গেল সেটা অনেক সময় ভারতীয় তর্কশাস্ত্রে অবৈধ হয়ে যায়, জাস্ট কিছু নিয়মের জন্য। এখন এই হেত্যাভাস আলোচনা করলে আমরা বুঝতে পারবো যে বিষয়টি কি। It is known as fallacy of the হেতুর আভাস, হেতুর দোষ। ভারতীয় যুক্তিবিজ্ঞানে ন্যায় মতে কোনো অনুমানের বৈধতা নির্ভর করে হেতুর বৈধতার উপর। ভালো করে শুনবে। ভারতীয় ভারতীয় যুক্তিবিজ্ঞানে ন্যায় মতে অনুমানের বৈধতা নির্ভর করে হেতুর শুদ্ধতার উপর বা হেতুর বৈধতার উপর। হেতু যদি শুদ্ধ হয়, আমরা শুদ্ধ কথাটা ব্যবহার করতে পারি। হেতু যদি শুদ্ধ হয় তাহলে অনুমানটি কিন্তু শুদ্ধ হবে। কিন্তু হেতু যদি অশুদ্ধ হয় তাহলে অনুমানটা কিন্তু অশুদ্ধ হবে বা অবৈধ হবে। যে সমস্ত হেতু দোষযুক্ত, সেই দোষযুক্ত হেতু কিন্তু কখনোই সাধ্যের সাধক হতে পারে না। সাধ্যের সাধক মানে হচ্ছে সাধ্যের সঙ্গে সম্বন্ধযুক্ত, সাধ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা হয় যে যাকে আমরা হেতুরূপে গ্রহণ করছি সেই হেতু যদি দোষযুক্ত হয় তাহলে আমরা কিন্তু কখনোই একটা ভ্যালিড অনুমান আমরা গঠন করতে পারবো না বা বলতে পারবো না যে এই অনুমানটি ভ্যালিড। তখনই এই হেত্যাভ্যাস দেখা দেয়। এখন প্রশ্ন হতে পারে যে কোন অনুমানের হেতুটি শুদ্ধ বা অশুদ্ধ, সেটা আমরা বুঝবো কিভাবে? দেখো, শুদ্ধ হেতুর ৫টি ধর্ম আছে। কোনো যুক্তিতে বা কোনো অনুমানে হেতুটি শুদ্ধ নাকি হেতুটি অশুদ্ধ, এইটা আমরা বুঝবো কিভাবে? এই হেতু শুদ্ধ নাকি অশুদ্ধ এটা বোঝার জন্য ৫টি ধর্ম আছে। হেতুর ৫টি ধর্ম আছে। এই ৫টি ধর্ম হচ্ছে পক্ষ সত্য, স্বপক্ষ সত্য, বিপক্ষা সত্য, অসৎপ্রতিপক্ষ এবং অবাধি তত্ত্ব। এগুলো এমনই একটা টার্ম যেটা কোশ্চেনেও থাকতে পারে। পক্ষ সত্য, সপক্ষ সত্য, বিপক্ষ সত্য। ইংরেজিতে লেখা থাকবে কিন্তু টার্মটা এরকম। এই ৫টি ধর্ম যদি থাকে সেই হেতুর, তাহলে বলবো এই হেতুটি সৎ বা হেতুটি শুদ্ধ। এখন স্যার আরেকবার বলবেন? হ্যাঁ, অনুমানের মধ্যে হেতুর হেতুর শুদ্ধতা অনুযায়ী আমরা বলতে পারি অনুমানটি বৈধ না অবৈধ। হেতুর শুদ্ধতা বা হেতু সৎ না অসৎ এটা বুঝবো হেতুর ধর্ম দেখে। হেতু শুদ্ধ হয় তখনই যখন তার ৫টি ধর্ম মেনে চলে। হেতুর ৫টা ধর্ম আছে। সেই ৫টা ধর্ম হচ্ছে পক্ষ সত্য, স্বপক্ষ সত্য, বিপক্ষ সত্য, অসৎ প্রতিপক্ষ, আর আরেকটা হচ্ছে অবাধি তত্ত্ব। হেতুর যদি এই ৫টি ধর্ম থাকে তখনই বলবো হেতুটি সৎ বা শুদ্ধ। এখন হেতুর যে মানে বলা হলো যে হেতুতে যে ধর্ম থাকলে হেতু সৎ হয়,
যদি সেই সকল ধর্মের কোনটির যদি অভাব ঘটে, তাহলে সেই হেতুকে বলা হবে হেত্যাভ্যাস। এই ৫টি ধর্মের মধ্যে যদি একটিরও অভাব ঘটে হেতুতে, তাহলে বলবো সেই হেতুটির মধ্যে দোষ দেখা দিয়েছে, তার মানে হেত্যাভ্যাস দেখা দিল। এটাই হচ্ছে হেত্যাভ্যাস। এখন আমি যে ৫টি ধর্মের কথা বললাম, পক্ষ সত্য, বিপক্ষ সত্য, স্বপক্ষ সত্য, এই পক্ষ সত্য ব্যাপারগুলো কি? দেখো, পক্ষ সত্য ব্যাপারটা হচ্ছে, সত্য তো নয়, সত্য। পক্ষ সত্য হচ্ছে হেতুর পক্ষে থাকা, হেতুর পক্ষে থাকাটাই হচ্ছে পক্ষ সত্য। এখন পক্ষ সত্যের ব্যাপারটা বললাম, এখন স্বপক্ষ সত্য বলবো। স্বপক্ষ সত্য, স্বপক্ষ যেহেতু সাধ্যের একটা নিশ্চিত আশ্রয়, আমরা জানি যে সাধ্যের নিশ্চিত আশ্রয় হচ্ছে স্বপক্ষ। তাহলে সেখানে এই স্বপক্ষ সত্য বলতে কিন্তু বোঝায় হেতুর সপক্ষে থাকা, অর্থাৎ সাধ্যের নিশ্চিত আশ্রয় থাকা। এটাই হচ্ছে স্বপক্ষ সত্য, নিশ্চিতভাবে সাধ্যের সঙ্গে থাকবে। বিপক্ষ সত্য হচ্ছে বিপক্ষে হেতুর অনুপস্থিতি। মানে বিপক্ষ হচ্ছে কোনটা? সাধ্যের অভাবের যে নিশ্চিত আশ্রয়, সাধ্য যেখানে থাকে না, অনুপস্থিত হবে নিশ্চিতভাবে। তাহলে আমরা বলতে পারি যে সাধ্যের অভাবের নিশ্চিত আশ্রয়ে কিন্তু হেতুর না থাকাটাই হচ্ছে এই বিপক্ষা সত্য। আর অসৎ প্রতিপক্ষের অর্থ হচ্ছে যে হেতুর কোনো প্রতিপক্ষ থাকবে না। এগুলো ভালো করে একটু মনে রাখো, তাহলে হেত্যাভ্যাসে যেতে সুবিধা হবে, ওই ওই আলোচনাতে যেতে সুবিধা হবে। অসৎ প্রতিপক্ষ হচ্ছে হেতুর কোন রকম কোনো প্রতিপক্ষ থাকবে না। এইটাই হচ্ছে মূলত ৫টি ধর্ম। এই ৫টি ধর্মের মধ্যে এক একটির অভাবে কিন্তু এক এক প্রকারের হেত্যাভ্যাস পাওয়া যায়। হেত্যাভ্যাস বিভিন্ন রকমের আছে। এই ৫টি শুদ্ধ হেতুর এই ৫টি, দাঁড়াও ১ মিনিট। স্যার অবাধি তত্ত্বটা বললেন না? কোনটা? অবাধি তত্ত্ব। ও, অবাধি তত্ত্ব বললি না? আচ্ছা, অবাধি তত্ত্বটা। অবাধি তত্ত্ব হচ্ছে বাধিত না হওয়া। অবাধি, বাধিত না হওয়া। শুদ্ধ হেতুর এই অবাধি তত্ত্ব ধর্মের যে দ্বারা যেটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে যে অনুমান ছাড়া এমন কোনো প্রমাণ নেই যার দ্বারা এই হেতুর মানে সাধ্যের অভাবটা আমরা সিদ্ধ করতে পারছি। কোনো কিছু দিয়ে বাধিত হবে না, এটাই হচ্ছে অবাধি তত্ত্ব। অন্য কোনো কিছু দ্বারা, অনুমান ছাড়া অন্য কোনো কিছু দ্বারা সে আহ মানে বাধিত হবে না। অনুমান তো এক ধরনের প্রমাণ, তাই অনুমান ছাড়া অন্য কোনো প্রমাণ কিন্তু একে বাধার সৃষ্টি করবে না। ঠিক আছে? তাহলে এই যে ৫টি ধর্ম, এই ৫টি ধর্মের মধ্যে প্রত্যেকটির এক একটির অভাবে এক এক প্রকার হেত্যাভ্যাস পাওয়া যায়। এই নিরিখে হেত্যাভ্যাসের সংখ্যা কিন্তু ৫টি। ঠিক আছে? এই ৫টি হচ্ছে, আমরা প্রত্যেকটার ৫টি যেটা হচ্ছে সেটা হচ্ছে অসিদ্ধ হেত্যাভ্যাস, একটা হচ্ছে অনৈকান্তিক হেত্যাভ্যাস, একটা হচ্ছে প্রকরণ সম হেত্যাভ্যাস। প্রকরণ সমূহকে আমরা আহ ইয়েও বলতে পারি, এটাকে সৎ প্রতিপক্ষ বলতে পারি, সৎ প্রতিপক্ষ বলা হয়। একটা হচ্ছে রিলেটেড রিজন, মানে আচ্ছা, কালাতীত দৃষ্ট, কালাতীতোপদৃষ্ট, এটা বলা হচ্ছে। আর একটা হচ্ছে বিরুদ্ধ। মূলত এইগুলোকে অনেক নাম দেওয়া হয়, বিভিন্ন ধরনের নাম আছে। মূলত আমি মনে রাখার জন্য বলছি তোমাদের,
যে অসিদ্ধ হেত্যাভ্যাস, বিরুদ্ধ হেত্যাভ্যাস, অনৈকান্তিক বা স্বব্যভিচার হেত্যাভ্যাস, সৎপ্রতিপক্ষ হেত্যাভ্যাস এবং বাধিত হেত্যাভ্যাস। এই বাধিতটাই হচ্ছে এইটা কালাতীত হেত্যাভ্যাস যেটা। এখন এই 5 প্রকার হেত্যাভ্যাস আমরা আলোচনা করলে বুঝতে পারবো যে কোনটার ক্ষেত্রে কোন হেত্যাভ্যাসটা ঘটছে। প্রথমটা দেখো, অনৈকান্তিক অসিদ্ধ হেত্যাভ্যাস। অর্থাৎ এটাকে আমরা আনফাউন্ডেড অর আননোন রিজন, ফ্যালাসি অফ আনপ্রুভড মিডল। অসিদ্ধ মানে যেটা আমরা বলতে পারি যে আনফাউন্ডেড, আননোন রিজন, অজানা যে কারণটি। যেমন এর মধ্যে আবার অনেকগুলো ভাগও রয়েছে, যে দ্যাট রিজন হুজ সাবজেক্ট ইজ আননোন, এক্সাম্পল দ্য স্কাই লোটাস। যাই হোক, এই অসিদ্ধের ব্যাপারটা বলি, সাধ্যসম যেটা, এর মধ্যে 3টি ভাগও আরো আছে, আশ্রয় সিদ্ধ, স্বরূপা সিদ্ধ, ব্যাপ্যতা সিদ্ধ। তাহলে আমরা মূলত স্বব্যভিচার, বিরুদ্ধ, অসিদ্ধ, তারপর সৎপ্রতিপক্ষ, বাধিত, এইগুলো পেলাম। অসিদ্ধ হেত্যাভ্যাসে আমরা দেখছি যে মূলত যে কয়েকটা এক্সাম্পল আমি বলি, এক্সাম্পল বলার পরে আমি তোমাদের এই এটা বলছি, কি বলবো, এই অসিদ্ধর ব্যাপারটা বলছি। দেখো, আমরা জানি যে পক্ষ সত্যের অভাবে কিন্তু এই হেত্যাভ্যাস ঘটে। এখন কোন বিষয়টির জন্য এই অসিদ্ধ হেত্যাভ্যাসটি ঘটছে? দেখো, হেতুর একটা ধর্ম আমরা জানি যে পক্ষে থাকা, হেতু পক্ষে থাকবে, এই একটা ধর্ম আমরা জানি। কিন্তু যদি দেখা যায় যে কোনো অনুমানের হেতুটি ঠিক পক্ষবৃত্তি নয়, অর্থাৎ পক্ষে থাকলো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অসিদ্ধ হেত্যাভ্যাসটা ঘটে থাকে। দেখো, লেখা আছে না যে ফ্যালাসি অফ আনপ্রুভড মিডল, আননোন রিজন, আনফাউন্ডেড। মানে কি, হেত্যাভ্যাস, হেতুটা পক্ষে ঠিকভাবে দেখা দিচ্ছে না, হেতু ঠিকভাবে পাওয়া যাচ্ছে না। মানে যে হেতুতে এই সাধ্যের উপস্থিতি না পেয়ে বা সাধ্যের উপস্থিতিটা সিদ্ধ না হয়ে জাস্ট কল্পিত হয়, সেই হেতুকেই কিন্তু এই অসিদ্ধ হেত্যাভ্যাস বলা হয়। অসিদ্ধ হেত্যাভ্যাসকে আবার সাধ্যসম হেত্যাভ্যাসও বলা হয়। হেতুকে সিদ্ধ হতে হবে, এটা আমরা জানি, কিন্তু এখানে হেতু সিদ্ধ হয় না, হেতু পাওয়া যায় না, হেতুকে কল্পনা করা হয়। এই হেতু 3 প্রকারের হয়, এই হেত্যাভ্যাসটা 3 প্রকারের: আশ্রয় সিদ্ধ হেত্যাভ্যাস, স্বরূপা সিদ্ধ হেত্যাভ্যাস, ব্যাপ্যতা সিদ্ধ হেত্যাভ্যাস। আশ্রয় সিদ্ধ হেত্যাভ্যাসের ক্ষেত্রে যেটা বলা হয় সেটা হচ্ছে যে আশ্রয় সিদ্ধকে আবার পক্ষ সিদ্ধও বলা হয়। পক্ষ যেহেতু হেতুর আশ্রয়, তাই পক্ষ অলিক পদার্থ হলেও, আমরা তো এখানে অলিক বস্তুর কল্পনার কথা বললাম, এই প্রকার হেত্যাভ্যাসটা ঘটে থাকছে। একটা এক্সাম্পল দিতে তারা বুঝতে পারবে যে দ্য স্কাই লোটাস ইজ ফ্র্যাগ্রেন্ট বিকজ ইট ইজ আ লোটাস লাইক দ্য লোটাস অফ এ লেক।
দেখো স্কাই লোটাসের কথা বলা হচ্ছে। স্কাই লোটাস বলে কোনো কিছু হয় না, আকাশ কুসুম বলে কোনো কিছু হয় না। আকাশ কুসুম, তারপর তোমার এই শশশৃঙ্গ, হেয়ার্স হর্ন, মণিময় পর্বত, তারপর তোমার আকাশপদ্ম, জুয়েল মাউন্টেন। তাহলে দ্য স্কাই লোটাস ইজ ফ্র্যাগরেন্ট, আকাশ কুসুম সুগন্ধযুক্ত। কেন? বিকজ ইট হ্যাজ ফ্লাওয়ারনেস, কেননা তাতে কুসুমত্ব আছে। এই যে এটা হচ্ছে আশ্রয়া সিদ্ধের হেত্যাভ্যাস। দ্যাট রিজন হুজ সাবজেক্ট ইজ আননোন, the sky lotus is fragrant because it is a lotus similar to one in the pond. Here the subject, the sky lotus, is a non-existing thing and so unknown. অর্থাৎ পক্ষ যেহেতু হেতুর আশ্রয়, সেহেতু আশ্রয় বা পক্ষ একটা অলীক পদার্থ হয়ে যাচ্ছে। এখানে একটা কাল্পনিক বস্তুকে পক্ষ হিসেবে গ্রহণ করতে হচ্ছে, আদৌ তার অস্তিত্ব নেই। আমরা জোর করে একটা কাল্পনিক বিষয়কে গ্রহণ করছি সাবজেক্টের ক্ষেত্রে। সাবজেক্ট জানা নেই, কিন্তু আমরা জোর করে সাবজেক্টটাকে গ্রহণ করছি, আশ্রয় করছি, পক্ষে তাকে আনছি। এটাই হচ্ছে পক্ষতা সিদ্ধ, এই আশ্রয় সিদ্ধ। ঠিক আছে, এটা গেল আশ্রয় সিদ্ধের ব্যাপার। এখন স্বরূপা সিদ্ধের ব্যাপারটা কি? স্বরূপা সিদ্ধ হচ্ছে দ্যাট রিজন whose form is not to exist in subject. An example of Sarupa Siddha is sound is transitory because it is visible like a pot. Here visibility is the reason, but that is entirely unknown in sound as it is only audible. দেখো, পক্ষ যদি অলীক না হয় তাহলে কিন্তু সেখানে হেতু নাও থাকতে পারে। যদি কোনো অনুমানের হেতুর স্বরূপটা এমন হয় যে হেতুটি পক্ষে থাকতেই পারে না, তাহলে ওই হেতু, মানে এই ধরনের হেতু যদি প্রয়োগ করি, তখন কিন্তু এই স্বরূপা সিদ্ধ হেত্যাভ্যাসটা ঘটে। আমরা জানি যে রূপের কথা বলি, রূপ কিন্তু বায়ুতে থাকে না। রূপটা কিন্তু বায়ুতে আমরা পাই না। কিন্তু যদি কোনো অনুমানে আমরা রূপটাকে হেতু হিসেবে ধরে নিই এবং বায়ুটাকে পক্ষ হিসেবে ধরে নিই, তাহলে সেখানে সাধ্য যাই হোক না কেন, সেখানে কিন্তু স্বরূপা সিদ্ধ হেত্যাভ্যাসটা ঘটে যায়। যেমন একটা এক্সাম্পল আমি দিই, যে সাউন্ড ইজ আ কোয়ালিটি বিকজ ইট ইজ ভিজিবল। দেখো, সাউন্ডকে কোয়ালিটি বলা হচ্ছে, মানে শব্দের একটি গুণ পদার্থ, যেহেতু তাতে চাক্ষুষত্ব আছে। স্বরূপ, বস্তুর রূপটাকে এখানে প্রত্যক্ষ করছে। আরে সাউন্ড আছে, কিন্তু সাউন্ডের রূপটা আমরা কিভাবে প্রত্যক্ষ করবো? শব্দের রূপ প্রত্যক্ষ করবো কিভাবে? শব্দের রূপ প্রত্যক্ষ করা যায় না। তাই এখানে স্বরূপা সিদ্ধ ঘটছে। এগুলো সবটাই হচ্ছে অলীক, জানি না, আনফাউন্ড, খুঁজে পাওয়া যাচ্ছে না, আননোন, অজানা। শব্দের রূপ প্রত্যক্ষ হয় কিভাবে? শব্দের রূপ প্রত্যক্ষ করা যায় না। এটা হচ্ছে স্বরূপা সিদ্ধ হেত্যাভ্যাস। নেক্সট হচ্ছে ব্যাপ্যতা সিদ্ধ, that reason which has its invariable concomitance with the probandum unfounded. ব্যাপ্যতা সিদ্ধ মানে একটা ব্যাপ্য সম্বন্ধ। যেমন ওই পাহাড়ের ব্যাপারটাই দেখো না, পর্বতটি ধূমযুক্ত যেহেতু তা বহ্নিযুক্ত। দেখবে, বা আমরা এরকম বলতে পারি যে গরুর শিং আছে কেননা তা প্রাণী, a cow has horn because it is an animal. এটা একটা এক্সাম্পল হতে পারে। দেখো ব্যাপারটা কিরকম, দেখবে আমরা কিন্তু অনেক সময় এমন কিছু অনুমান গঠন করা হয়ে যায় আমাদের, যেখানে ব্যক্তি বচনটি কিন্তু প্রমাণিত হয় না। যে অনুমানে পর্বত পক্ষ আর হেতু হচ্ছে বহ্নি এবং ধূম সাধ্য হয়, সেখানে কিন্তু এই ব্যক্তি বচনটা সিদ্ধ হয় না। অর্থাৎ
পর্বতটি ধূমযুক্ত যেহেতু তা বহ্নিযুক্ত, বা দ্য হিল হ্যাজ স্মোক বিকজ ইট ইজ ফায়ার, এটা মানে যেহেতু এই হেতুটি উপাধিযুক্ত, তাই এখানে ব্যাপ্তিটা হচ্ছে অসিদ্ধ ব্যাপ্তি, উপাধিযুক্ত হয়ে যাচ্ছে। এই যে বলছে পর্বতটি ধূমযুক্ত, কেন? যেহেতু তা বহ্নিযুক্ত, একটা শর্তের ব্যাপারটা আসছে, উপাধিযুক্ত হয়ে যাচ্ছে। সকল বহ্নিমান বস্তু হয় ধূমমান, একটা কন্ডিশন আসছে। এই কন্ডিশন আসার জন্যই কিন্তু এটা অসিদ্ধ। এটাই হচ্ছে ব্যাপ্যতা সিদ্ধ। এর এক্সাম্পল অনেক হতে পারে, যে a cow has horn because it is an animal. নেক্সট হচ্ছে অনৈকান্তিক। অনৈকান্তিক হেত্যাভ্যাস, যেটাকে আমরা বলে থাকি, স্বব্যভিচার বলে থাকি, স্বব্যভিচার বলে থাকি, ইনকনস্ট্যান্ট রিজন বলে থাকি। তোমার এর আবার অনেক ভাগও রয়েছে, সাধারণ অসাধারণ, এগুলো স্বব্যভিচার। It is of two kinds, the common stria and the peculiar stria, that which is present in all the three pakshas, sapaksha and vipaksha, is the common stria. In syllogism, sound is eternal because it is cognizable. The reason cognizability exists in all eternal and non-eternal things. That reason which is absent from both sapaksha and vipaksha, but exists only in the paksha, becomes the peculiar stria. As in syllogism, earth is eternal because it has smell. The reason smell does not exist in any sapaksha or vipaksha, but exists only in earth, paksha. আচ্ছা, দেখো আমি বললাম যে স্বব্যভিচারকেই অনৈকান্তিক বলা হয়। তাহলে স্বব্যভিচার অনৈকান্তিক বলা হয় কেন? কারণ এই অনৈকান্তিক বলা হচ্ছে কারণ এই প্রকার হেত্যাভাসে কিন্তু হেতুর দ্বারা সাধ্য সিদ্ধ হচ্ছে না, বা হেতুর দ্বারা সাধ্য প্রমাণিত হচ্ছে না। তা বলে আমরা এরকমটা বলতে পারি না যে হেতুর দ্বারা সাধ্য সিদ্ধ, বা হেতুর দ্বারা সাধ্যটি প্রমাণিত না হয়ে সাধ্যের অভাবটা প্রমাণিত হচ্ছে, এটা আমরা বলতে পারি না। কেননা আমরা জানি যে বিপক্ষাসত্যর অভাবেই কিন্তু এই প্রকার হেত্যাভ্যাস ঘটে থাকে। আমরা যখন আলোচনা করছিলাম তখন দেখলাম বিপক্ষাসত্য, একটু আগে বলেছিলাম না যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে এই হেত্যাভ্যাস ঘটে। এই বিপক্ষাসত্যের জন্যই কিন্তু এই হেত্যাভ্যাসটা ঘটে থাকছে। মানে যে যে হেতুতে বিপক্ষাসত্য নেই সেই হেতুতেই স্বব্যভিচারটা ঘটছে, অনৈকান্তিক ঘটছে। সহচারের অভাবই হচ্ছে ব্যভিচার, স্বব্যভিচার। যে পক্ষে সাধ্য আছে সেখানে হেতু কিন্তু অবশ্যই বিদ্যমান, নইলে হেতুর সঙ্গে সাধ্যের সাহচর্য কোনো মতেই থাকবে না। যদি দেখা যায় যে কোনো হেতু সাধ্যযুক্ত পক্ষে আছে, আবার সাধ্য ছাড়াও পক্ষে আছে, তাহলে ওই হেতু কিন্তু ব্যভিচার দোষেই দুষ্ট হচ্ছে। তাই স্বব্যভিচারকে অনৈকান্তিক বলা হচ্ছে, ওই জন্য ইনকনস্ট্যান্ট রিজন। যেমন দেখবে যে এমন কোনো জায়গা আছে যেখানে অগ্নিযুক্ত জায়গায় ধোঁয়া আছে, আবার কোথাও অগ্নিযুক্ত স্থানে ধোঁয়া নেই। ওই তপ্ত লৌহপিণ্ড, একটু আগে পায়েল বোধহয় বলছিল যে সেখানে যে মানে যে যে সেখানে যেহেতু অগ্নি আছে আবার সেখানে ধূম আছে, এরূপ ব্যাপ্তি গ্রহণ করলে কিন্তু হেতুটি স্বব্যভিচার যুক্ত হচ্ছে। এই স্বব্যভিচার ক প্রকার? এই স্বব্যভিচার ৩ প্রকারের হয়। সাধারণ স্বব্যভিচার, অসাধারণ স্বব্যভিচার, অনুপসংহারে স্বব্যভিচার। খুব সম্বন্ধ মানে সাধারণভাবে যদি আমি বলতে চাই যে যে হেতুর সঙ্গে সাধ্যের সম্বন্ধটি থাকে না, খুব সিম্পলি বলতে গেলে হেতুর সঙ্গে সাধ্যের ব্যাপ্তি সম্বন্ধ যদি না থাকে তখনই স্বব্যভিচার হেতুটা পাচ্ছি, আমরা এই অনৈকান্তিক হেত্যাভ্যাসটা পাচ্ছি। যেমন ধরো, দ্য হিল হ্যাজ ফায়ার বিকজ ইট ইজ নোয়েবল।
হেতুর সাথে সাধ্যের ব্যাপ্তি সম্বন্ধ নেই। সুগার ইজ বিটার বিকজ ইট ইজ সাবস্ট্যান্স, হেতুর সাথে সাধ্যের সম্বন্ধ নেই। শর্করা মানে চিনিকে বলা হচ্ছে তেতো, চিনি তেতো কেননা তা দ্রব্য, হেতুর সঙ্গে সাধ্যের কোনো সম্বন্ধ আছে? কোনো রকম কোনো নিয়ত সাহচর্য সম্বন্ধ নেই, ওই জন্য সব ব্যবচার অনৈকান্তিক। নেক্সট হচ্ছে প্রকরণ সম। প্রকরণ সমকে আমরা সৎ প্রতিপক্ষও বলি, কাউন্টার ব্যালেন্সড অর অপোজিং রিজন। প্রকরণ সম, এই প্রকরণ সম, it is that which is opposed by another reason which proves the existence of the opposite of the proposed probandum। মানে প্রকরণ সমর ক্ষেত্রে যেটা বলা হয় যে যেখানে অন্য কিছু যুক্তি দ্বারা যেখানে আমরা অপোজ করছি, একটা এক্সাম্পল কথা বলতে পারি যে সাউন্ড ইজ ইটার্নাল বিকজ ইট ইজ অডিবল, এই কথাটা যদি বলি যে শব্দ নিত্য, সব যেহেতু তাতে শ্রবণত্ব আছে বা শ্রবণ গ্রাহ্যতা আছে। ব্যাপারটা কি দেখো, এখানে sound is the sound is non-eternal as it is devoid of all qualities of eternal things। এই বচনটিকে আমরা অপোজ করছি আর একটি বচন দিয়ে, যে সাউন্ড ইজ নন ইটার্নাল বিকজ ইট ইজ প্রডিউসড। এই দুরকম মানে কাউন্টার ব্যালেন্স করা হচ্ছে, অপোজ করা হচ্ছে। প্রকরণ সমর ক্ষেত্রে অপোজ করা হয় দুটি বচন বা দুটি বক্তব্য, যাই বলো না কেন, কাউন্টার ব্যালেন্সড, অপোজিং রিজন। মানে বিষয়টি হচ্ছে যে কোনো অনুমানের অন্তর্গত সাধ্যের অভাব যখন অপর একটি অনুমানের যে হেতুটি, সেই হেতু দ্বারা যখন প্রমাণিত হয়, কোনো অনুমানের সাধ্যের অভাবটি যখন অন্য কোনো অনুমানের হেতুর দ্বারা প্রমাণিত হয়, তখন কিন্তু সেখানে এই প্রকরণ সমবায়ে সৎপ্রতিপক্ষ হেত্যাভাসটি ঘটছে। এই যে শব্দ নিত্য, কেননা শব্দ শ্রবণযোগ্য, এইটার অভাব, এই যে সাধ্যের অভাবটা ঘটছে অন্য একটি হেতুর সাধ্য দ্বারা ও অন্য হেতু দ্বারা। শব্দ অনিত্য কেননা তা হলো কার্য। এইটাই হচ্ছে প্রকরণ সম। বোঝা যাচ্ছে? নেক্সট হচ্ছে এই যে বাধিত বা কালাতীত। দেখবে আমরা একটু আগে এই বিরুদ্ধ পড়লাম, এই বিরুদ্ধ পড়িনি এখনো, আমরা এই ইয়েটা দেখলাম, এই আমরা কালাতীত, এই বাধিতটা দেখলাম। এই বাধিত দেখবে যে বলা হচ্ছে যে এই বাধিতের মতোই আর কি, যে কালাতীত বা বাধিত, it occurs when the opposite of the proposed probandum is known to exist in the subject by any other more trustworthy means of cognition, it is called বাধিত। অন্য কোনো ইয়ে দিয়ে, অন্য কোনো মানে ধরো একটা এক্সাম্পলই দিই যে ফায়ার ইজ কোল্ড বিকজ ইট ইজ সাবস্টেন্স। এইটি বাধিত হচ্ছে কেননা বহ্নির যে শীতলতা, বহ্নির যে শীতলতা সাধন করা হচ্ছে, সেই বহ্নির উষ্ণতা ত্বকের দ্বারা আগেই তা প্রমাণিত, ওই জন্য এটা কালাতীত, আগে থেকেই যেটা প্রমাণিত, রিলেটেড রিজন। আমরা বলে দিচ্ছি যে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে যে ফায়ার ইজ নট হট বিকজ ইট ইজ এ প্রোডাক্ট লাইক ওয়াটার। এই বচনটিকে আমরা বাধিত করছি কেন? কেননা বহ্নির যে শীতলতা, সেটা আমরা সাধন করছি। কেন সাধন করছি? কারণ আগে থেকেই আমরা জানি যে ফায়ার ইজ হট, ফায়ার ইজ নট কোল্ড। প্রবান্ডামটা কি? প্রবান্ডামটা কি প্রুভ করছে? যে বিং আ প্রোডাক্ট ইজ অ্যাবসেন্ট অফ হিট, বাট ইজ অপোজিট প্রেজেন্স অফ হিট
in the subject is already ascertained through perception. ফায়ার বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা জানতে পারছি যে এখানে অ্যাবসেন্স অফ হিট তা রয়েছে। এই ফায়ার ইজ কোল্ড বলার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বলে দিচ্ছি যে অ্যাবসেন্স অফ হিটটা এখানে রয়েছে। তাই বিলেটেড রিজন, এটা বাধিত। বাধিত হেত্যাভ্যাসে কিসের অভাব সিদ্ধ হচ্ছে? সাধ্যের অভাবটা সিদ্ধ হচ্ছে। কার দ্বারা? অনুমান ছাড়া অন্যান্য প্রমাণের দ্বারা। পক্ষে হেতুর সাহায্যে যদি এমন একটি সাধ্যের অনুমান করা হয় যে সাধ্যের অভাব আগে থেকেই মানে প্রমাণের দ্বারা নিশ্চিত হয়ে গেছে, তখনই কিন্তু এখানে এই কালাতীত বা রিলেটেড রিজন বা বাধিত হেত্যাভ্যাসটি ঘটছে। আচ্ছা, আমরা এখন পর্যন্ত বলতে পারি যে পক্ষ, সপক্ষ, বিপক্ষ, হেতু, সাধ্য এই ইত্যাদি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে কিন্তু হেত্যাভ্যাস নির্ণয় করা যায় না, কঠিন। তার জন্য এগুলো খুব ভালো করে জানতে হবে। নেক্সট যে ব্যাপারটি, যে অনেক এক্সাম্পল হয়, আমি এক্সাম্পল দিয়ে মানে মেটেরিয়ালটা তোমাদের দেব, যত রকমের এক্সাম্পল হয়। পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে বিরুদ্ধ হেত্যাভ্যাস, লাস্ট, অর্থাৎ যেটা আমরা দেখছি যে কন্ট্রাডিক্টরি রিজন। It is that which has invariable concomitance with the negation of the probandum. আচ্ছা, আমরা জানি যে শুদ্ধ বা সৎ অনুমানের হেতু দ্বারা সাধ্য প্রমাণিত হয়। একটা বৈধ অনুমানে হেতু দ্বারা সাধ্যটা প্রমাণিত হয়। এখন যদি হেতুর দ্বারা সাধ্য প্রমাণিত না হয়ে সাধ্যের অভাবটা প্রমাণিত হয়, তাহলে কিন্তু সেখানে বিরুদ্ধ হেত্যাভ্যাস ঘটবে। আবার বলি, অনুমানে হেতুর দ্বারা সাধ্য প্রমাণিত না হয়ে যদি সাধ্যের অভাবটা প্রমাণিত হয়, তাহলে সেখানে বিরুদ্ধ হেত্যাভ্যাস ঘটবে। আমরা দেখলাম যে সপক্ষ সত্যের অভাবে কিন্তু বিরুদ্ধ হেত্যাভ্যাস ঘটে থাকে। সপক্ষ সত্যের অর্থ কি? সপক্ষ সত্যের অর্থ হচ্ছে সাধ্যের নিশ্চিত আশ্রয়ে হেতুর বিদ্যমান, মানে সাধ্যের মধ্যে হেতুটা থাকবেই থাকবে, সাধ্যের আশ্রয়ে কিন্তু হেতু থাকবেই থাকবে। এখন যদি কোনো অনুমানে এমনটা দেখা যায় যে সেই অনুমানটিতে সাধ্যের নিশ্চিত আশ্রয়ে হেতুটা অনুপস্থিত আছে, তখন কিন্তু সেখানে বিরুদ্ধ হেত্যাভ্যাস ঘটবে। যেমন ধরো, বলা হচ্ছে যে সাউন্ড ইজ ইটার্নাল বিকজ ইট ইজ আ প্রোডাক্ট লাইক ইথার। শব্দ নিত্য, কেননা শব্দ ইথারের মতো একটা প্রোডাকশন বা প্রোডাক্ট। তার মানে কি? এটা একটা কার্য। দেখো, এই অনুমানে সাধ্য কিন্তু নিত্যতার নিশ্চিত আশ্রয়, যেটা অর্থাৎ নিত্যতা কোথায় থাকে? নিত্যতার আশ্রয় কোথায়? আকাশ। নিত্যতার যে নিশ্চিত আশ্রয় আকাশ, সেখানে কিন্তু কার্যটি অনুপস্থিত, অর্থাৎ হেতুটি কিন্তু এখানে অনুপস্থিত। শব্দ যে ইটার্নাল, কোথায় ইটার্নাল? শব্দ আকাশে, সেই হেতুটি কিন্তু এখানে অনুপস্থিত। তাই সপক্ষ সত্যের অভাব থাকায় এখানে বিরুদ্ধ হেত্যাভ্যাস ঘটল। এইভাবে বিভিন্ন আমরা শুধু শব্দ কেন, আমরা এটাও বলতে পারি যে টেবিলটি অবশ্যই নিত্য, যেহেতু তা জন্য। The table must be eternal because it is produced. বহ্নি শীতল, যেহেতু তা তেজ স্বরূপ। এইভাবে বিভিন্ন এক্সাম্পল দিয়ে আমরা করতে পারি। তাহলে এইভাবে হেত্যাভ্যাসগুলো আমরা জানতে পারলাম যে কত রকমের হেত্যাভ্যাস পাওয়া যায়। স্বব্যভিচার, অনৈকান্তিক, বিরুদ্ধ, সৎপ্রতিপক্ষ, অসিদ্ধ, বাধিত, বিভিন্ন রকমের হেত্যাভ্যাস আমরা পেলাম। বেশ।
কারো কোনো প্রশ্ন থাকলে বলো?